পয়েন্ট অফ ভিউ হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ভোটার আছে, এরা কি করবে? দেখেন, প্রথমত আপনার যদি মনে হয় যে অন্য কোনো দল তৈরি করা উচিত, প্লিজ ডু ইট। এটা আমার কাছে মনে হয় যে মুজিবের জাঙ্গিয়া দল নামে একটা দল তৈরি করতেই পারেন। অকারণে গালিগালাজ করা, মানে যে আপনার স্বাধীনতা আছে, কেউ আপনাকে না করছে না, কিন্তু স্বাধীনতা আছে দেখেই যে কাজটা করতে হবে, এটা আমার কাছে মনে হয় খুব বোকামি। জনযুদ্ধ একটা পার্ট, আর এটা রিমেমব্রেন্স আরেকটা পার্ট। এই রিমেমব্রেন্স, এটা নিয়ে পলিটিক্স, এটার মধ্যে অনেক নেগেটিভ সাইড আছে। কিন্তু যেই লোকটা যুদ্ধ করে মারা যাচ্ছে, তার যে স্বপ্ন, তার যে আত্মত্যাগ, এইটাকে যদি আমরা ছোট করা শুরু করি, উই আর ডুমড। আমাদের সমস্যা কি, যে আমাদের কাছে জাতির বড় বড় ঘটনাগুলো ইউনিফিকেশন না হয়, ডিভিশনের একটা টুল হয়। এই মব যদি আপনি বন্ধ করতে চান, দের ইজ অনলি ওয়ান ওয়ে। প্রত্যেকটা লোক যারা এই মবে পার্টিসিপেট করেছে, তাদের খুনি হিসেবে ট্রিট করেন, তাদের বিচার করেন, তাদের যদি ফাঁসি হয়, ফাঁসি দেন। স্ট্রিমের আজকের আলাপটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমাদের সাথে আছেন ফাহাম আব্দুল সালাম ভাই, শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আপনাকে আসলে পরিচয় করে দিয়া সময়টা নষ্ট করলাম না আর কি, সরাসরি আলাপ শুরু করি। আলাপ করব আজকে মূলত ভাই আপনার লেখালেখির জার্নি নিয়ে, এবং সেইটার ক্ষেত্রেই প্রথমে আমি একটু 23-এ ফিরে যাব। ওই বছরটা যখন হচ্ছে যে আপনার একটা বইয়ের কারণে একটা প্রকাশনী কিন্তু বইমেলা স্টল পেল না, এবং বেশ বড়সড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু এটা নিয়ে। এবং শুধু যে ওই প্রকাশনীটার জন্যই ঘটলো তা না, বেশ কয়েকটা প্রকাশনী কালো তালিকাভুক্ত হয়ে গেল। অন্য প্রকাশকরাও ওই বছর থেকেই বুঝতে পারলো যে ব্যাপারগুলো আসলে খুব ভালো হচ্ছে না। ওই অভিজ্ঞতাটা দিয়ে শুরু করি ভাই। অভিজ্ঞতাটা মানে কীভাবে বলবো, যে আমি তো আসলে বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই, কারণ তারা যখন আমাকে বইটা ব্যান করে, আমার আসলে লাভ হয়। হ্যাঁ, মানুষ ব্যান করা বই সবাই পড়তে ভালোবাসে, তার আগ্রহ তৈরি হয়। তা আমি আশা করব ভবিষ্যতেও যেন বাংলা একাডেমি কিংবা অন্যান্য প্রকাশনী আমার প্রতি এই সহায়তা তারা জারি রাখে। কিন্তু ব্যাপার, আমি ওই সময় একটু বিস্মিত হয়েছিলাম। সেটার মূল কারণ হচ্ছে গিয়ে, আমি কিন্তু মনে করি নাই যে ওই বইটার মধ্যে মানে এমন কিছু আছে যেটা ব্যান করার মতো। তারপরও তারা আসলে তো তারা একটা মেসেজ দিতে চাইছে যে যারা অ্যান্টি আওয়ামী লীগ, তাদেরকে একটু সাইজ করতে হবে। এবং এই সাইজ করার জন্য আমাকে, জিয়া ভাইকে এবং ফায়েজ সাহেবকে, এই তিনজনকে তারা পিক করে। আমি বিন্দু মাত্র বিচলিত হয়নি এটা নিয়ে। আমি সত্যি কথা বলতে কি, আমি একটু, আমাকে সেই দিন শফিক রেহমান ফোন দিয়েছিলেন। সেদিন আমাকে প্রথম কথা হচ্ছে, কংগ্রেচুলেশনস, তোমার প্রথম বই ব্যান হয়েছে, ভেরি প্রাউড অফ ইউ। তো আমার কাছে এখন যখন মনে হয় না, দিস ইজ হোয়াট ফ্যাসিজম বিকামস, যে এরা বোঝেই না যে এত মানুষের থেকে দূরে চলে যায়, যে এরা বোঝেই না যে কোন কাজটা নিজের জন্য ভালো, কোন কাজটা নিজের জন্য খারাপ। এবং এই যে স্টুপিড পিপল যে কাজটা করে, সেটা হচ্ছে গিয়ে ও তো নিজের অন্যের ক্ষতি করে নিজের লাভ ছাড়া। এই যে আপনি চিন্তা করে দেখেন যে বাংলা একাডেমি যে আমার বই ব্যান করছে, সে ক্লিয়ারলি আমার ক্ষতি করতে চাইছে। কিন্তু তার কি লাভ হলো? এবং সে আমার ক্ষতি করতে চেয়ে সে কিন্তু আমার অ্যাকচুয়ালি লাভ করে দিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে স্টুপিড পিপলদের হলমার্ক। পৃথিবীতে যেখানেই যান, তারা অনেক আশা করে একজনের ক্ষতি করতে চায়, কিন্তু ক্ষতি করতে গিয়ে তারা দেখে যে এতে তার নিজের কোনো লাভ হলো না। তো আমার কাছে এই যে বইয়ের ব্যান, আপনি যদি খুব সংক্ষেপে বলি, লেখক হিসেবে আমার যে একটা আগ্রহ তৈরি করতে হয় না, বিভিন্নভাবে আগ্রহ তৈরি হয় কিংবা করতে হয়, সেই জায়গাটা বাংলা একাডেমি করে দেওয়ার কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনার ভাই লেখালেখির জার্নিটা তো অনেক দিনের। হ্যাঁ, এবং আমরাও যখন ছোট ছিলাম তখন আপনার লেখা পড়ে বড় হয়েছে,
কিন্তু এখানে শুরু করব এভাবেই যে ধরেন খুব কিন্তু পজিটিভভাবে পড়ি নাই, কারণ আমরা আসলে যে রেজিমটার আন্ডারে ছিলাম এবং যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে ব্লগে আপনার লেখা দেখতাম, তখন অনেকটা বট বাহিনীর মতোই আসলে এই লেখাগুলোর সাথে ইনভলভ হইতাম। কিন্তু কালের পরিক্রমায় আমরা হয়তো বয়সেও বড় হয়েছি, বোঝাপড়া তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে আপনার ল্যাঙ্গুয়েজটার সাথে যখন পরিচিত হইতে থাকলাম এবং এক সময় গিয়ে যখন আমরাও ভিজুয়াল মিডিয়ার সাথে কাজকর্ম করা শুরু করলাম, তখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, সেটা হচ্ছে যে মানুষের যে ন্যারেশন, ওই ন্যারেশনের যে গতানুগতিক ধারা, এইটাকে আপনি হ্যামার করছেন, এবং এইটাই কোনো না কোনোভাবে মানুষ খুব কানেক্ট করছে, এবং আলটিমেটলি একটা আসলে নতুন ধারাই তৈরি হয়েছে এই জিনিসটা নিয়ে। এই জিনিসটাকে আপনি খেয়াল করেন, বা এইটা নিয়ে যদি আপনি একটু নোট দেন আমাদেরকে। আমি খেয়াল করি, কিন্তু দেখেন আপনি লাইফে অনেক কাজ করেন যেটা নর্মালি করে যান, কিন্তু এটার একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা রিপল ইফেক্ট তৈরি হয়। সেই রিপল ইফেক্টটা কখনো কখনো আপনার পক্ষে যায়। আমি মনে করি যে এটা যদি আপনার পক্ষে যায় এবং যদি আপনার দ্বারা তরুণ প্রজন্মের কোনো লাভ হয়, এটা নিয়ে ব্র্যাগ করাটা অনুচিত। কিন্তু আমি যেটা নোটিস করি নাই তা না, অনেকেই মানে আমার সিনট্যাক্স ইউজ করেন, অ্যান্ড দ্যাটস ফাইন। মানে আমি যে কারোর কোনো উপকারে আসতে পেরেছি, এটার জন্য আমি গর্বিত এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আমি কোনো না কোনো মানুষের সামান্যতম উপকারে আসছি। এখন দেখেন, আমি যখন এই কাজটা লেখালেখি শুরু করি, আমার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে সেন্স অফ ইনহিবিশন নাই, যেটা আপনাদের অনেকের বাংলাদেশে থাকার কারণে ছিল, এবং আমার কাছে সেন্স অফ ইনহিবিশন ছিল না, যে আমার যেটা মনে আসে এবং আমি যেটা মনে করি ঠিক, আমি সেটা একদম নির্ভয়ে সবসময়, এখনও বলে যাচ্ছে, আগেও বলেছি। মজার ব্যাপার হচ্ছে যে আমার লেখার যে জার্নি, এটাতে অনেকেই এক একটা ফেজে কি আমাকে এক এক দলের সাথে মানে অ্যাসোসিয়েট করছে। মানে যখন আমি প্রথম জায়দিনে লিখতাম, তখন অনেকে মনে করতো আওয়ামী লীগ। আচ্ছা, পরে এই দীর্ঘ 12-13 বছর আমি ছিলাম জামাতি, এখন হয়ে গেছি আমি বিএনপি। না, এটাতে আমি মোটেও বিচলিত না, কারণ বাংলাদেশে এরকমই ঘটবে। আপনি যদি আপনার অথেন্টিক থাকেন এবং ইফ ইউ আর ট্রু টু ইউর সেলফ, এই ঘটনাটা ঘটবে, দ্যাটস ফাইন। কিন্তু লেখার ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয়, একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কি যে আপনার যেই অথেন্টিসিটি, এটা বজায় রাখতে হবে। এবং আপনি যদি আরও গ্র্যানুলার লেভেলে যান, তাহলে তরুণ যারা লেখক, তাদেরকে আমি একটা কথাই বলবো, যেটা আমার অভিজ্ঞতা, যে মানুষ যখন একটা কিছু পড়ে বা শোনে, তখন সে প্যাটার্ন রেকগনাইজ করে, রাইট? এই যে আমি আপনার সাথে কথা বলছি না, যদি আপনি একটা এডিট করে প্রত্যেকটা কথার লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিয়ে দেন, আপনি প্রত্যেকটা সেন্টেন্সের লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিয়ে দেন, আপনি পুরোপুরি সেন্স মেক করতে পারবেন। আচ্ছা, এটার কারণ হচ্ছে গিয়ে, আমরা যখন একটা বাক্য বলি কিংবা লিখি, আপনার একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়, এবং আমার কাছে কোনো মানে কোনো ডেটা নাই, কিন্তু আই এম কনফার্ম অ্যাবাউট দিস, যে আপনি ওই প্যাটার্ন অনুযায়ী অ্যান্টিসিপেট করতে পারেন এই সেন্টেন্সের গতিপথ কোথায়। লেখক হিসেবে লেখকদের কাজ, এটা আমি সবসময় ফলো করি, এবং গ্র্যানুলার লেভেলে যখন একটা লেখক একটা জিনিস লিখছেন কিংবা একজন কথক বলছেন, এই যে প্যাটার্নটা ব্রেক করতে হবে। আচ্ছা, এই প্যাটার্নটা যারা ব্রেক করতে পারে, তারা আগ্রহ তৈরি করতে পারে। এই যে আপনাকে একটা উদাহরণ দিই, এই যে সুইজারল্যান্ড প্রবাসী, সুইজারল্যান্ড প্রবাসীর যে কামরুজ্জামান ক্যারেক্টার, 2বার কামরুজ্জামান ক্যারেক্টারটা, ইটস ব্রিলিয়েন্ট ক্যারেক্টার। নাও তার ব্যাপারে ক্রেজ আছে, এবং তার ক্রেজটা কেন? তার ক্রেজটা হচ্ছে গিয়ে, যেই এটা লিখছেন, উনি যেভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করেন, এভরি সেন্টেন্স ওর সেকেন্ড সেন্টেন্সে এমন একটা স্পেলিং উনি ওখানে থ্রো করেন, যেই স্পেলিংটা হিউমারাস, এবং যেমন কিচেনকে কিচিন লিখতেছে, এই যে স্পেলিংগুলো, এটা আনঅ্যান্টিসিপেটেড, এটা আপনি অ্যান্টিসিপেট করেন নাই।
সে রেগুলারলি এই স্পেলিংগুলো দিচ্ছে এবং প্রত্যেকটা থার্ড সেন্টেন্সে ফোর্থ সেন্টেন্সে সে এমন একটা কথা বলে, এমন একটা ওয়ার্ড ইউজ করে যেটা আপনার যেই অ্যান্টিসিপেশনের যেই প্যাটার্ন সেটাকে ব্রেক করে। আচ্ছা, আপনি যদি রাইটার হিসেবে মনোযোগ আকর্ষণ করতে চান, এইটা একদম মাস্ট যে আপনাকে অ্যান্টিসিপেশন যেটা একজন পাঠকের, সেটাকে খুব ব্রেক করতে হবে। আমার ক্ষেত্রে সুবিধা, মানে আমি বলবো যে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি অনেক 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 আগে। পরে, পরে আচ্ছা, অনেক sorry. পরে। এই যে মানুষ যে প্যাটার্ন আচ্ছা, ব্রেক করলে মানুষ থাকে, কারণ ফেসবুক হচ্ছে কি একটা দারুণ ল্যাবরেটরি। কারণ এই ল্যাবে আপনি বেসিকলি খুব কুইকলি বুঝতে পারেন যে আপনি যা লিখছেন সেটা মানুষ কেন পছন্দ করেন। আপনি যদি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুবিধাটা ছিল না, হুম, কারণ আপনি যখন বই আকারে লিখবেন আপনার কিন্তু ফিডব্যাক মেকানিজমটা নাই। হুম, 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 হ্যাঁ, তো আমি যেভাবে দেখি যে ফেসবুকে দেখে আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে মানুষ মানে অ্যাজ এ হোল মানুষ কীভাবে পড়ে। একদম, হুম, তো এই সুবিধাগুলো আমার হয়েছে, আমি ওটা পরে বুঝেছি। কিন্তু ওই যে আমার খাইসলটটা, যে ওয়ার্ডের ব্যাপারে আমি খুবই, মানে আই ডোন্ট কেয়ার যে আপনি ওয়ার্ডটা ফ্রেঞ্চ না ইংলিশ না বাংলা না আরবি, আমার পাঠক বুঝবে কি বুঝবে না, আই নেভার কেয়ার ফর দ্যাট। হ্যাঁ, যে অসুবিধা কি, আপনি একটা ওয়ার্ড জানেন না, আপনি নতুন করে জানবেন, গুগল আছে আপনার যদি ইচ্ছা হয় আপনি জানবেন, নাহলে জানবেন না, অসুবিধা নেই। কিন্তু আমি এই প্যাটার্নটা ব্রেক করতে চাইতাম আগের থেকে জানতে চাইতাম, করতে চাইতাম ফর নো রিজন। পরে গিয়ে দেখেছি যে এটার একটা মানে ইউসেজ আছে। এইখানে ভাই যে মানে এই সূত্রেই কথাটা বলতে চাই যে আপনার তো শুধু লেখায় না, আপনি বলার সময়ও অনেক শব্দ ব্যবহার করেন, হঠাৎ করে মনে হয় যে না, সভ্য কথাবার্তার মানদণ্ড একটু প্যারা লেগে গেল। এবং জুলাইয়ের পরে কিন্তু আগে পরে কিন্তু আমরা এটা দেখছি যে কি একেবারে মানুষ মানে যেটা মানুষ বলতে চায় সে বলে দিচ্ছে। তখন ওসমান হাদির কথাই বলা যায়। কিন্তু আবার আপনি তো হিউমারাসলি যেটা ব্যবহার করেন ওইটার বিষয়ে আমি পরে আসব। কিন্তু এই যে ধরেন এই নৈতিকতার মানদণ্ডটা যে ভেঙে পড়তেছে, এই বিষয়ে কি বলবেন? মানে এটা যে অনেকে বলতেছে আর কি, এবং আলটিমেটলি ওই ভেঙে পড়া বিষয়টা পাবলিক আবার পাত্তা দিচ্ছে না। দেখেন, আমি একটা কথা বলি, আওয়ামী লীগের সময় জি, শেখ হাসিনা আমাদের ছেলেদের মেরে ফেলছিল, আমাদের ছেলেদের জেলে ভরছিল, আমাদের ছেলেদের গুম করছিল। ওই সময় আমাদের শুধুমাত্র শব্দ ছিল, শব্দ ছাড়া আমাদের কিছুই ছিল না। এবং ওই সময় আমি মনে করি অ্যাবিউজ করা হাসিনাকে, এই রেজিমকে আমাদের ডিউটি ছিল। হ্যাঁ, এবং সেই কারণে আমি যেটাকে আপনি বলতে চাইছেন যে প্রোফ্যানিটি, তো প্রোফ্যানিটি আই হ্যাড টু ইউজ, এবং আমি রেগেও থাকতাম। বাট 5ই আগস্টের পরে আমি একটা জিনিস স্বীকার করি এবং একটা জিনিস আমার রিয়েলাইজেশন হয় যে দেখেন, আমি তো স্বাধীন হয়ে, আমরা তো বলছি যে আমরা স্বাধীন হয়েছি, এবং 5ই আগস্টে সবাই আমাদের ঈদ মোবারক, হ্যাপি ভিক্টরিগুলো বলছিলেন। সো আপনি যখন স্বাধীন হবেন, স্বাধীনতার যে রেসপন্সিবিলিটি সেটা আপনাকে এমব্রেস করতে হবে। সে কারণে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, তো আমি ভালো হয়ে গিয়ে এখন গালিগালাজ যেগুলো করি না। অ্যান্ড দ্য থিং ইজ, ওই সময় যা জায়েজ ছিল, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা সময়ের একটা ব্যাপার আছে, যে ওই সময় যেই গালি দেওয়া ঠিক ছিল, প্রয়োজনীয় ছিল, সেটা তো আমাদের লোকরে। তখন আপনি যদি জামায়াতে ইসলামী বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এটা তো আমাদের সাইডের লোক সবাই। আমি তো আমাদের সাইডের লোকদের সাথে, আমি তো বলছি আমরা ভিক্টর, আমি তো ভিক্টর হওয়ার পর লুজারের মতন আচরণ করতে পারি না। আমি তখন, এখন তো আমি শেখ মুজিবকে নিয়ে গালিগালাজ করি না, কারণ কথা হচ্ছে যে উই হ্যাভ ওয়ান। এবং যখন আপনি জিতবেন তখন আপনার মধ্যে গ্রেসটা থাকতে হবে। এবং আমি মনে করি না যে আজকে ওই গালিগালাজ করার কোনো প্রয়োজন আছে। এবং আমি এটাও বলতে চাই যে আমাদের এখন এটা এমব্রেস করা হচ্ছে যে নৈতিকতার মানদণ্ড যেটা বলছেন সেটা ইম্পর্ট্যান্ট। এবং আমরা যদি মনে করি যে আমাদের সাইড ভিক্টর, এটা আমাদেরকে আপহোল্ড করতে হবে। এবং অকারণে গালিগালাজ করা, মানে যে আপনার স্বাধীনতা আছে, কেউ আপনাকে না করছে না,
কিন্তু স্বাধীনতা আছে দেখেই যে কাজটা করতে হবে, এটা আমার কাছে মনে হয় খুব বোকামি, এবং এটার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে ওকে ভাই, একটা পপুলার প্রশ্ন করি এবার। Sure. যে ধরেন আপনার সাথে যখন আমি বসতেছি, তখন ধরেন আপনার সাথে আমি একটা ছবি পোস্ট করছিলাম সোশ্যাল মিডিয়ায়, এবং মারাত্মক ব্যাকলেশ খাইছি। ব্যাকলেশ খাওয়ার পজিশনের কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধ। ফলে মুক্তিযুদ্ধ আমরা যদি আজকে আলাপ না করি, তাহলে মানুষজন একটু ইয়াই করবে যে যারা শোটা দেখতে আসছে। আপনি 16ই ডিসেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেখানে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন, এবং খুবই ভালো একটা স্ট্যাটাস। 24-এর কথা বলতেছেন, 71-এর কথা বলতেছেন। ওখানে আবার একটা ছেলে কমেন্ট করতেছে যে আপনি না মুক্তিযুদ্ধকে স্ক্যাম বলছিলেন, এবং সেখানে আপনি আবার খুব চমৎকার একটা রিপ্লাই দেন, যেটা স্ট্যাটাসের থেকে মানে ওইটাতে লাইক বেশি, যে তুমি বাবা এটা বুঝবা না আমি কি বলতে চাইছি। তো এখন ধরেন ভাই, আমাদের দেশের একটা পক্ষ তো, একটা অংশ তো মুক্তিযুদ্ধকে একটা জায়গায় দেখতে চায়। আরেকটা জিনিসও আছে, যেটা ধরেন আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি দেখছি, যে বাংলাদেশের মানুষকে একদম জোর করে মুক্তিযুদ্ধ থেকে বিচ্যুত রাখা হয়েছে। মানে এটা একটা গণযুদ্ধের ফরম্যাটের যুদ্ধ, কিন্তু গণর এখানে উপস্থিতি নাই, মাত্র হাজার কয়েক লোককে নিয়ে এই পুরা স্ক্যামটাকে সে চালায় গেছে। এখন পিপলের আবার একটা প্রো পিপল যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধটাকে ধরার, সেইটাও আবার ব্যাক করতেছে। সো মানুষ যেই জায়গাটা ডিলেমায় থাকে, যে ইয়েস দেয়ার ইজ একটা ন্যারেটিভ প্রবলেম ছিল, আবার আমার তো মুক্তিযুদ্ধটা আবার আমারও, আবার আপনিও বলতেছেন, কিন্তু এটা সব মিলে মুক্তিযুদ্ধটা এখন কোথায় আসলে? দেখেন, মুক্তিযুদ্ধের বিষয়টা যেটা সবচেয়ে প্রবলেম্যাটিক আমাদের দেশের গত 30-40 বছরে, যে এটা যেই ন্যারেটিভ, এটার যে স্মরণ করা, রিমেমব্রেন্স, এই স্মরণ করাটার যেই যতগুলো তরিকা, এই সবকটা তরিকা was controlled and defined by আওয়ামী লীগ। আমাদের প্রজন্ম যখন মুক্তিযুদ্ধের মানে চেতনা বলেন এবং মুক্তিযুদ্ধের যেই ন্যারেটিভ বলেন, আমরা যখন সেটা বলি কিংবা লিখি, আমরা অজান্তেই আওয়ামী লীগের ন্যারেটিভ অ্যাকসেপ্ট করি। কিন্তু অ্যাকচুয়ালি যখন মুক্তিযুদ্ধ ঘটে, তখন তো এই স্পিরিটের উপর ঘটে নাই। তখন তো কেউ জানতো না 1971 সালের এপ্রিল মাসে যে 16ই ডিসেম্বরের পর কি হবে, কিংবা আদৌ 16ই ডিসেম্বর হবে কিনা। তাদের যে স্পিরিট আর আওয়ামী লীগের যে স্পিরিট, এই দুটোকে এক জায়গায় আনা যাবে না। এবং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যেই ছেলেটা আমাদের দেশের মানুষের কথা যদি বলেন, 2024-এ যত মানুষ মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধে, এবং বহু মানুষ মারা গেছে যুদ্ধ করতে গিয়ে। তো যারা এই যুদ্ধ করেছেন, তাদের যে আত্মত্যাগ, এটা যদি আমরা বিস্মৃত হই কমপ্লিটলি, আমরা জাতি হিসেবে ফেল করব। এটার কারণ হচ্ছে গিয়ে, দেখেন, জনযুদ্ধ একটা পার্ট, আর এটা রিমেমব্রেন্স আর একটা পার্ট। এই রিমেমব্রেন্স, এটা নিয়ে পলিটিক্স, এটার মধ্যে অনেক নেগেটিভ সাইড আছে। কিন্তু যেই লোকটা যুদ্ধ করে মারা যাচ্ছে, তার যেই স্বপ্ন, তার যে আত্মত্যাগ, এইটাকে যদি আমরা ছোট করা শুরু করি, উই আর ডুমড। ওই জিনিসটাকে আলাদা করতে পারতে হবে, নাম্বার ওয়ান। এবং এই জিনিসটা করতে পারাটা খুব কঠিন। মানে আমরা এত দগদগে স্মৃতি আমাদের, যে 1971 নিয়ে আমাদের যে অনুভূতি, আমাদের যে স্মৃতি, টার্নিশড বাই আওয়ামী লীগ, এটাকে খুব সহসা আমার কাছে মনে হয় না যে এই স্মৃতিটাকে যে আমরা জনযুদ্ধ হিসেবে রিমেমব্রেন্স যেতে পারবো। কিন্তু আমাদের ওই দিকে যাওয়া উচিত, যে আমাদের যেটা করা উচিত, যে কন্টিনিউয়াসলি আমাদের সমস্যা কি, যে আমাদের কাছে জাতির বড় বড় ঘটনাগুলো ইউনিফিকেশন না হয়, ডিভিশনের একটা টুল হয়। হ্যাঁ, এবং আমরা কিন্তু 2024 নিয়ে ওই একই লাইনে আছি। 2024 নিয়ে একই লাইনে আছে, এবং মানে এটার মূল কারণ হচ্ছে আমরা ভিক্টরের মতন আচরণ করি না। রেসপন্সিবিলিটি নিয়ে, যেমন আমি নামই বলি ফুয়াদ আমার ছোট ভাই ফুয়াদ, হি ওয়াজ রাইট। ফুয়াদ একদিন বলছে যে, কোনো একটা টক শোতে আমি দেখেছিলাম, যে পৃথিবীতে কোনো ভিক্টররা কোনদিন ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি করে না, যুদ্ধে জিতে অ্যান্ড মার্চ অন। হি ইজ রাইট, আই এগ্রি। কিন্তু 2024 নিয়ে ফুয়াদ কিন্তু ঠিক ওই একই ন্যাগিংয়ের কাজটা করছে। আমি কোনো ওকে কমপ্লেন করার জন্য বলছি না, 2024-এ জিতার পর ও কিন্তু কন্টিনিউয়াসলি
মানে আমাদের আগের কালচার ইন্ডাস্ট্রি যেটা, এবং সে কথাগুলো কিন্তু ভুল বলছে না, হি ইজ রাইট, কিন্তু একটা জায়গায় আপনাকে থামতে হবে। ইউ হ্যাভ টু এমব্রেস দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট যে আমি জানি আওয়ামী লীগ কী করছে, কিন্তু উই হ্যাভ এ ফার গ্রেটার রেসপন্সিবিলিটি যে এই দেশের মানুষেরকে সঠিক পথে উঠাতে হবে। এবং আমরা আমাদের মতন কিছু মানুষের তো হয়তো একটু মানুষ কথা শোনে, আমরা যদি ওই বিভাজনের লাইনে যাই, বারবার হ্যামার করি, এইটা আমার কাছে মনে হয় না যে কোনো দায়িত্বশীল কাজ। ওখান থেকে বেরিয়ে আসতে পারাটা খুব জরুরি আমি মনে করি। এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার যেই আমাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা আমি নিজে বহু আগেই পরিত্যাগ করেছি, কিন্তু এটার যে জনযুদ্ধ অ্যাসপেক্ট, সাধারণ মানুষের ওয়ার, এটাকে ছোট করার কোনোভাবেই কোনো মানে কারোরই উচিত হবে না। এইটা একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে স্বাধীন কি হবে, আপনার হৃদয়ে স্বাধীন হতে হবে। আপনি যদি স্বাধীন না হতে পারেন, তাহলে আপনার পতাকা দিয়ে কী হবে, 1971 দিয়ে কী হবে, 2024 দিয়েই বা কী হবে? আপনার মাথায় যদি গোলামি থাকে, তাহলে এই মানে সবার সাথে এই রেমেমব্রেন্সে পার্টিসিপেট করে আপনার কোনো লাভ হবে না ভাই। স্বাধীনতা আপনার হৃদয়কে হইতে হবে। একদম ভাই, যেহেতু 71 নিয়ে একটা কথা বললাম, আর একটু পিছনে যাই, 47, এবং আপনিও এই আলাপগুলো করেন। আমার মনে আছে যে ধরেন এই 25-এর শুরুর দিকে আমরা একটা আলাপে এরকম আপনার বরাতেই আলাপ করতেছিলাম, তো আমরা একটু ভিন্নভাবে আলাপ করতেছিলাম আর কি, যে ধরেন আমাদের এখানে কালচারাল ন্যারেটিভে তো ধরেন 47 হইতেছে যে কি সব হারানোর দুঃখ হিসেবে দেখানো হয়। 1905-এর কোনো আলাপই নাই, বঙ্গভঙ্গের আলাপ। কিন্তু আমরা আবার 1000 বছরের ইতিহাসের কথা বলি, আমরা মনে করি যে মোহাম্মদ আলী জিন্নাই আসলে এই 71-এর গণহত্যার জন্য দায়ী বা ইত্যাদি, মানে হোয়াট নট। আবার ধরেন এইখানে কিন্তু অনেকদিন ধরে আপনারা, সলিমুল্লাহ খান অনেকদিন ধরে বলতেছিলেন যে এখানে যে দুইটা স্বাধীনতা বলতে সমস্যা কি, এবং আমার মানুষ তো ফাইট করছে এখানে, এবং আমরা যদি কাউন্ট করি নাম্বারে দেখা যাবে যে কি এই ছোট্ট ভূখণ্ডটা থেকে অনেক বেশি পরিমাণে বেশি। তো এবং 24-এর প্রথম দিকে কিন্তু এই আলাপটা হচ্ছিল যে এই বন্দোবস্তে আমাদেরকে আসলে সবগুলা কালচারাল মাইলস্টোন গুলাকে অ্যাকনোলেজ করার বিষয়টা থাকে একটু। হ্যাঁ, অবশ্যই। মানে আমি তো 47-এর থেকেও 1575-কে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। মানে আমি একটা জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে 1971-কে যদি আমরা ধরি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বছর কোনটা? লেটস 2024-কে বাদ দিই, কারণ এটা মাত্র ঘটেছে, এটা নিয়ে এখনই কনক্লুশনে আসা উচিত না। তো অনেকেই বলেন 1947, আমার কাছে মনে হচ্ছে 1575, কারণ 1575 সালে আপনার মোগলরা বেঙ্গলে ওয়ার যে জিতে, সেই জিতের কারণ মুনিম খানকে হারিয়ে তারা বেসিক্যালি বেঙ্গলে এন্টার করেন। নাও মোগলরা ওই সময় অবশ্যই ভবিষ্যৎ কী হবে জানতো না, কিন্তু ভবিষ্যৎ কীভাবে ঘটে আমরা সবসময় জানিও না। কিন্তু অ্যাজ থিংস স্ট্যান্ড, যে মোগলরা যখন বেঙ্গলে আসে, এর ফলাফল স্বরূপ আজকের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে গ্রামীণ মুসলমান সমাজ গড়ে ওঠে। তার একটা ছোট প্রমাণ হচ্ছে গিয়ে ইটন লিখছেন যে 1625 সালের আগে যত পরিব্রাজক এবং যত বিদেশি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ভূখণ্ডে, কখনোই কোনো গ্রামীণ মুসলমান জনগোষ্ঠীর উল্লেখ করেন নাই 1625-এর আগে। সবসময় তারা যে মুসলমান কমিউনিটির কথা বলছেন, বহু লোক এসছেন, কিন্তু একজন দুজন না, বহু লোক এসছেন, এবং তারা মুসলমানদের আচার আচরণ নিয়ে অনেক কথা লিখেছেন। যেমন আমরা নাগরার মতন একটা জুতা পরতাম, তারা লিখেছেন অ্যান্ড দে টকিং অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল টাউনশিপ। তারপর কবি মুকুন্দরাম যখন লিখছেন তার গুজরাট গ্রামের যে গুজরাট শহরের যে আবির্ভাবের কথা, কাল্পনিক শহর অফকোর্স, সেই কাল্পনিক শহরের জন্য তারা যে সমস্ত জাতি 15টা না 16টা জাতির কথা বলছেন উপস্থিত লাগবে, এরা কিন্তু সব নাগরিক মুসলমান জাতি। কিন্তু গ্রামীণ মুসলমান যে জনগোষ্ঠী, এটার প্রথম উল্লেখ পাওয়া যায় 1625 সালে। এই যে উদ্ভব হলো গ্রামীণ মুসলমান সমাজের,
এটার জন্য দরকার ছিল কৃষিকাজ, এবং এই কৃষি মানে ওয়েট ল্যান্ডের কৃষি এটার শুরু করে মোগলরা। এবং এই যে তারা কৃষি একটা নতুন কৃষি নিয়ে আসে বাংলাদেশ মানে বাংলাদেশ নামক ভূখণ্ডে, এটার যে হিস্টোরিক সিগনিফিকেন্স ইট ইজ প্রোফাউন্ড, কিন্তু এটা কোনো উল্লেখই নেই। এবং আমরা একটা বিচিত্র ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকি যে আমি অ্যাটলিস্ট ছোটোবেলায় পড়েছি, জেনেছি শিক্ষকদের কাছ থেকে যে 12 ভূঁইয়া স্বাধীন সুলতান ছিলেন এবং তাদের স্বাধীনতা অস্তমিত হয় মোগলদের আসার কারণে। না, এটার প্রবলেম হচ্ছে কি যে আমরা যেভাবে স্বাধীনতাকে ডিফাইন করি, ইটস এ ভেরি মডার্ন আইডিয়া অফ ফ্রিডমকে আমরা জাক্সটাপোজ করছি 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 15th সেঞ্চুরিতে। এটার কোনো হতেই পারে না, মানে আপনার তো এই হুঁশটাই ছিল না। 1575 সালে তো মানুষের স্বাধীনতার নিডই ছিল না, একদম এই হুঁশটাই ছিল না। তখন আপনি বলছেন যে আমার অঞ্চলের লোকদের উপর বিদেশিরা এসে জেকে বসলো। আমি তো দেখি না কোথাও কেউ বলছে যে জেকে বসছে থেকে তাদের অনেক প্রলাপ করছে কিংবা প্রশ্ন করছে। তারা তো ওই জিনিসটা, ওই হুঁশটাই তার নাই। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে 1947-এর যে ইম্পর্টেন্স, ওই প্রবলেমটা কিন্তু এখনো রয়ে গেছে। যে আমাদের যে কালেকটিভ সেলফ, এই কালেকটিভ সেলফের আমার কাছে মনে হয় কি যে ওই কনসিয়াসনেসটা নাই যে আমরা কে, আমরা কোথা থেকে আসলাম। আমরা বিভিন্ন লোকের বিভিন্ন ন্যারেটিভ শুনি, কিন্তু আমার কাছে মনে হয় না যে কেউই ওইটার উপর আমল করে কিংবা কেউই ওইটাকে স্থির ধরে কোনো আগাতে চায়। এবং যে ঘটনাটা ঘটে যে আমরা শুধু কলহপ্রিয় জাতি, তো আমরা শুধু ঝগড়া করতে চাই। কিন্তু এই জিনিসটাকে ধরে যে আমরা সামনে আগাবো, আমার যে আইডেন্টিটি, আমার সেলফ এক্সপ্লোরেশনের জন্য প্রয়োজনীয়, ওইটা ভুলে গিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে এই কালচার ওয়ারে এটা একটা ওয়েপেন বানাই। কালচার ওয়ারে ওয়েপেন বানায় হচ্ছে গিয়ে ও হচ্ছে পাকিস্তানপন্থী, ও হিন্দুপন্থী, ও বাঙালি, ও তারপর মানে বিভিন্ন ধরনের আমরা এই হাইফেনেটেড পরিচয় বানিয়েছি। এবং এই পরিচয়গুলোর মধ্যে কিন্তু আমাদের এই হুঁশটা নাই, ওই প্রয়োজনটাও নেই। যেটা আমাদের প্রয়োজন, যেই কারণে আমরা কাজটা করি, সেটা ট্রাইবালিজমের জন্য। আমাদের জাতির মানুষের মধ্যে ট্রাইবালিজম প্রবলভাবে কার্যকর। আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের মতো লোকদের নিয়ে একটা দল পাকাতে চাই। এখন এই যে আমাদের মতন লোকের দল পাকানো, এটার জন্য একটা জাস্টিফিকেশন লাগে, একটা ন্যারেটিভ লাগে। সেটাই হচ্ছে গিয়ে আমাদের কালচার ওয়ার। এখন যেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে 1947-এ আমরা মেজর পার্টিসিপেন্ট ছিলাম, 1905-এ আমরা ভুক্তভোগী। অল আর ট্রু। 1971 সালে আমাদের ত্যাগ আছে, 2024 আমাদের বিশাল ত্যাগ আছে। অল আর ট্রু। কিন্তু হোয়াটস নেক্সট? এই যে আমরা কালচার ওয়ারে নেমে পড়লাম এখনকার দিনে, এখন যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে, এটার পরের স্টেপটা কি? আপনি তো সারাক্ষণ আরেকজনকে ঘ্যান ঘ্যান করে আপনার তো কোনো লাভ হবে না। মানে কালচার ওয়ারের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, যে কালচার ওয়ারের মূল প্রপোনেন্ট হচ্ছে আপনার একটা নিজস্ব বয়ান থাকতে হবে, রাইট? এবং এই বয়ান ফেসবুক স্ট্যাটাস না। এই বয়ানের জন্য আপনার মূল যে টুল কালচার ওয়ারে, আমি যদি খুব খোলা চোখে বলি, এটা হচ্ছে গান, এটা হচ্ছে কবিতা, উপন্যাস এবং মডার্ন সেন্সে সিনেমা। এটা হচ্ছে মেজর টুল, রাইট? নাও সিনেমা খুব এক্সপেন্সিভ, এটাকে আলাপের বাইরে রাখি। আপনি আমাকে বলেন, এই যে কালচার ওয়ার আমরা যারা ভিক্টর 2024, আমরা কি একটা গান বানাতে পেরেছি যেই গানটা 2024-কে ধারণ করে এবং মানুষের মুখে মুখে ফেরে? নট ওয়ান সং। একটা কবিতা লিখতে পেরেছি, আমাদের কোনো কবি লিখতে পেরেছে যেটা এই সময়কে ধারণ করে? উপন্যাস সময় লাগবে, ওকে ফাইন। মানে আমাদের আউটপুটটা কি? আমরা শুধু ঝগড়া করছি ফেসবুকের মধ্যে, এবং আমরা নিজেদের ফেসবুকের স্ট্যাটাসকে মনে করছি বয়ান। নো, আপনার যদি ট্রু বয়ান, আপনাকে সাবকনশিয়াসলি হিট করতে হবে। আমাদের কোনো বিউটির ডেফিনিশন নাই, আমাদের কোনো বিউটি স্ট্যান্ডার্ডস নাই, এবং আমরা কালচার ওয়ার করছি বলে আমরা মনে করছি। নো, আপনি হাদি সেন্টার কিংবা আমি ভুল বললাম, ইনকিলাব মঞ্চ কিংবা বাংলা একাডেমির থেকে কালচার ওয়ার করতে পারবেন না।
আপনার ওরকম লোক লাগবে, ওরকম মানুষ লাগবে যারা ওরকম সৃষ্টি করতে পারেন। কোথায় ওই মানুষটা? এবং ওই মানুষটা নাই, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আমাদের যে আফসোসটা, আমাদের কেন আরও ভালোভাবে ঝগড়া করতে পারছি না? ঝগড়া করে কিছু হবে না ভাই। মানে এই যে আমাদের কালচার ওয়ারের যে আদার সাইড, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদী যারা, তাদের যে প্রপোনেন্ট, তাদের যে হিরো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তো ওই 1930 সালে কালচার ওয়ার করবো দেখে এগুলো লিখেন নাই। হ্যাঁ, উনি তো কোনোদিন অ্যান্টিসিপেট করেন নাই যে বাংলাদেশ বলে একটা দেশ হবে, ওখানে একটা ইন্ডিয়ান হেজেমনি মেনে নেওয়া একটা গ্রুপ তৈরি হবে, এগুলো তো উনি জানতেন না। হ্যাঁ। উনি সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকে ধরে নিয়ে মানুষ কালচার ওয়ার করেছে এবং হেজেমনির সৃষ্টি হয়েছে। দ্যাট পার্ট ইজ ট্রু। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সৃষ্টি কোথায় এখানে? তার 10% সৃষ্টি করতে পারে কে? যে এখানে কোন গানটা, মানে কোন গায়ক যাদের গানকে নিয়ে আমরা কালচার ওয়ারে পার্টিসিপেট করব, কোন লেখক যার সৃষ্টিকে নিয়ে আমরা কালচার ওয়ারে পার্টিসিপেট করব, ওগুলো নাই। কিন্তু ঝগড়ার ব্যাপারে আমাদের খুব আগ্রহ। একটু এইটা নিয়ে শুধু আরেকটা প্রশ্ন করে টপিকটা চেঞ্জ করব। আপনি স্টুডিওতে ঢোকার আগে আলাপ করতেছিলেন ওই যে রায়োট এবং মবের যে কিভাবে ঘুরে গেল বিষয়টা আর কি। এইখানেও যে ধরেন আমরাও কিন্তু পোস্ট জুলাই, প্রি জুলাই এই জিনিসগুলো খেয়াল করছি, যে ধরেন একটা কালচারাল হেজেমনি যখন প্রচণ্ড হয়ে যেতেছে এবং আরেকটা খুব মারাত্মকভাবে অপ্রেসড হয়ে যাচ্ছে, এখানে একটা মাঝামাঝি জায়গা আছে। এবং ওই ধরেন বাঙালি মুসলমান যে সে আইডেন্টিটি, এবং সেই আইডেন্টিটিটা তো অপ্রেসড কালচারালি এখানে দীর্ঘদিন ধরে ছিল, সেটাতে কিন্তু আবার রিয়েলাইজেশনেও অনেক মানুষজনের আছে যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কালচারাল হেজেমনিতে বিলং করছি, কিন্তু উই আন্ডারস্ট্যান্ড। আবার এই পক্ষেরও বাঙালি মুসলমান বর্গ, সেও অনেকেই কালচারালি এই জিনিসটা বুঝতে পারছে যে আচ্ছা এখানে আসলে একটা মধ্যমপন্থী লাইনে যাইতে হবে আমাদেরকে। কিন্তু বয়ানগুলা শেষ পর্যন্ত যেটা হইলো, যেটা আপনি বললেন যে এইভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তো আসলে বয়ান হয় না, এইটা আসলে মব হয়ে ফেরত আসলো। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে ধরেন আমরা বুঝতে পারলাম যে এখানে ভারতীয় আধিপত্যবাদ আছে, আমরা বুঝতে পারলাম যে এখানে ফ্যাসিবাদী হেজিমনি, এই যে আমরা পরশুদিনই দেখলাম যে কয়েক হাজার কোটি টাকা একটা সিনেমার পিছনে কিভাবে নষ্ট করা হয়েছে। আরো অনেক কিছুই হয়তো আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারবো, যেগুলো হয়তো কনসেপচুয়ালি ছিল, তথ্য আসবে। কিন্তু সেটার মানে তো এটা না যে আপনি আসলে মপ করতে পারবেন, আপনি আসলে মানে একটা পত্রিকার অফিসের নিচে আগুন জ্বালা দেবেন, উপরে 14 জন সাংবাদিক মারা যাবে। আপনি লিখছেন এটা নিয়ে, খুবই দারুণ একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি, ওই আমি দেখলাম। আবার ধরেন এই যে ছায়ানটের হামলা, এই ইত্যাদি বিষয়গুলো আর কি। সমস্যাটা হচ্ছে যে কি, যে এই ওয়ারটা তো স্বাস্থ্যকর ওয়ার, এটা হইতে পারে, মানে আমি বলতে চাচ্ছি কথাবার্তার ওয়ারটা, কিন্তু এটা যখন লাঠি হয়ে যাচ্ছে এবং ওইটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, এবং এখন একটা আশঙ্কাও হয়ে যাচ্ছে যে কি একটা নির্বাচন হয়ে গেলেও মনে হয় এইভাবে এটাকে কন্ট্রোল করা যাবে না, তাহলে তো আসলে না। আমার কাছে দেখেন, এই যে মানে প্রথম আলো এবং ডেইলি স্টার আগুন দেওয়া, এটা অবশ্যই মব, কিন্তু এটাকে কন্টেইন করা সম্ভব। দীপু দাসকে মেরে ফেলা হলো মব বানিয়ে, এবং এটা কোনো ধর্মীয় কারণে হয়নি, এটা হয়েছে প্রফেশনাল কারণে, শত্রুতার কারণে, ব্যক্তিগত কিংবা গোত্রগত, মানে এলাকাগত শত্রুতা। আমি পুরোটা জানি না, স্বীকার করছি, কিন্তু ক্লিয়ারলি এটা ধর্মীয় কারণে হয়নি। এখন আমি যখন আউটসাইডার হিসেবে দেখি যে এই মব যদি আপনি বন্ধ করতে চান, দের ইজ অনলি ওয়ান ওয়ে। প্রত্যেকটা লোক যারা এই মবে পার্টিসিপেট করেছে তাদের খুনি হিসেবে ট্রিট করেন, তাদের বিচার করেন, তাদের যদি ফাঁসি হয় ফাঁসি দেন। আপনি কাউকে কোনো ছাড় দেবেন না। যে মব করবে আপনি তাকে এক্সিস্টিং যে ল, সেই ল থেকে এক ফোঁটা ছাড় দিবেন না। আপনি ইউ ক্যান স্টপ ইট। আই এম ভেরি কনফিডেন্ট যে মব জিনিসটা বন্ধ করা সম্ভব হবে। আপনার বিএনপি করুক, জামাত করুক, হিজবুত তাহরির করুক, যেই করুক মব, আপনি অ্যাকচুয়ালি কোনো টলারেন্স দেখাবেন না, এবং আইনের যেই স্কোপ একদম ফুল ফিউরি দিয়ে আপনি তাদেরকে বিচার করেন, দেখবেন যে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু মব বন্ধ হওয়া মানে কিন্তু আমাদের যে কালচার ওয়ারের সমস্যা, সেটা সমাধান হচ্ছে না। এই কথাটা মাথায় রাখতে হবে।
মব বন্ধ করা সম্ভব, কিন্তু যেটা তৈরি করা সম্ভব না সেটা হচ্ছে গিয়ে ভিন্ন কিছু। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি 2013 সালে দেখি যে, মানে এই উদাহরণটা দিচ্ছি এই কারণে যে আমরা আমাদের আর্টিস্টদের কীভাবে ট্রিট করি এটা আগে জানা খুব প্রয়োজনীয়। এটা না জানলে বোঝা সম্ভব না। 2013 সালে আমি সিডনিতে ছিলাম তখন। ইরানের একজন আর্টিস্ট আছে, মানে ইরানের রুনা লায়লা আর কি, তার নাম হচ্ছে গুগুশ, খুবই বিখ্যাত। এবং ওই মান আমানে আম যে গানটা, এটা প্রথমে ওই গেছিল, খুব মানে সুন্দরী মহিলা ছিলেন। কিন্তু বাই দেন 2013 সালে উনি তো এক্সাইলে ছিলেন বহুদিন, সম্ভবত প্যারিসে। তো 2013 সালে উনি কনসার্ট করতে সিডনিতে এসেছেন। নাও রিমেম্বার, ইরানিয়ানদের থেকে কিন্তু বাংলাদেশিরা খুব সম্ভবত সিডনিতে বেশি বড়লোক, সার্টেনলি ক্যানবেরাতে বেশি বড়লোক, এবং বাংলাদেশিদের কিন্তু নাম্বারও বেশি, রাইট? আমি দেখলাম যে গুগুশের যে কনসার্ট, সেই কনসার্টের টিকিট হচ্ছে $120, আর মানে লোয়েস্ট হচ্ছে $100, আর উপরে আরও আছে, ওটা ভুলে গেছি। লোয়েস্ট হচ্ছে $100। আর আমাদের আইয়ুব বাচ্চু কিংবা জেমস যখন যায় তখন আমাদের হচ্ছে কি $20। আমরা আমাদের আর্টিস্টদেরকে কীভাবে ট্রিট করি, এবং আপনি বলতে পারবেন এটা গরিব দেশ বলে, দেশটা গরিব হতে পারে, অস্ট্রেলিয়াতে তো বাংলাদেশিরা গরিব না, হ্যাঁ, কিন্তু আমাদের যে গরিব মেন্টালিটি, এটা আমরা সব জায়গায় বয়ে বেড়াই, এবং আমরা আমাদের আর্টিস্টদেরকে এত বাজেভাবে ট্রিট করেছি, আমাদের লেখকদেরকে, আমাদের গায়কদেরকে, যে তাদের যে একটা লাইফ ক্যারিয়ার কীভাবে হবে। আপনি দেখেন যে 90-এর দশকের যত নাটকের অভিনেতা সবাই আমেরিকা চলে গেছে, কারণ তাদের কোনো, মানে আপনি অভিনেতা হয়েছেন ফাইন, কিন্তু তাদের উপার্জন দিয়ে বাংলাদেশে থাকা সম্ভব না। এবং এই ঘটনাটা ঘটেছে মূলত আমাদের এই অ্যাসপিরেশন থেকে, মানে আমাদের এই মানসিকতা থেকে, যে আমরা কিন্তু আমাদের আর্টিস্টদের কোনো সম্মান দিই না, আমাদের গায়কদেরকে কোনো সম্মান দিই না। এখন এই পরিস্থিতিতে আপনি কালচার ওয়ারে জিতবেন কীভাবে? মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে ওই মানে নুনুডাঙ্গা গ্রামের মাঝি, যে সে তো গান গাইলে আপনার কাছে ওটা আসবে না, তাই না? সে হয়তো খুব ভালো গান গাইতে পারে, কিন্তু সেই গান তো আপনি আপনার ছেলের জন্মদিনে কেক কাটার সময় বাজাবেন না। আপনি যখন বাজাবেন, যেটা ওইটা একটা এন্ড প্রোডাক্ট, ওটার মধ্যে বিউটি থাকতে হবে, হুইচ এভার ওয়ে ইউ ডিসক্রাইব ইট, কিন্তু আপনাকে এটা মানতে হবে যেটা বিউটিফুল। এবং এটা যে এই যে বিউটি ইমার্জ করবে, এটা কোনো আর্টিস্ট ইমার্জ করবে। এবং আমাদের দেশের যেটা আমার কাছে ভয়ঙ্কর লাগে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষদের মধ্যে অ্যান্টেনাটা নাই। এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে আমি গতকাল আউট অফ কিউরিওসিটি যমুনা ফিউচার পার্কে গেলাম দেখার জন্য। মানে আমাকে সবাই বলেছে যে এটা খুব সুন্দর মল, মানে দ্য এন্টায়ার মল ইজ, প্রত্যেকটা দোকান আগলি অ্যাজ হেল। মানে এই দোকান, মানে দিজ আর দ্য শপস যারা সুন্দরকে বেস করে দে আর মেকিং প্রফিট, মানে তাদের তো ইনসেন্টিভ আছে সুন্দর হওয়ার। অ্যান্ড ইভেন দেন কোনো জায়গায়, এবং আপনার কথা, যে আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পাকিস্তানের উদাহরণ দিচ্ছি, আমি মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলছি না, আমাদের মতনই দেশ, আমাদের মতনই গরিব দেশ, এবং ওই দেশের আপনি একটা বারিজ কিংবা ডাইনাস্টি কিংবা পাশা দোকানগুলোর আপনি নিজেই চেক করেন ইউটিউবে গিয়ে, এবং বোঝার চেষ্টা করেন যে ওর যে ইন্টারপ্রিটেশন অফ বিউটি, ওটা কোথায় আর আমরা কোথায়। আমাদের দেশে কোনো ব্র্যান্ডই তৈরি হয়নি, নট ওয়ান ব্র্যান্ড, যেখানে আপনি বলতে পারেন যে সুতা থেকে নিয়ে বিক্রি পর্যন্ত একটা ব্র্যান্ড কন্ট্রোল করতে পারে। এভরিথিং ইজ আন্ডার ইয়োর কন্ট্রোল। এরকম একটা ব্র্যান্ড নেই বাংলাদেশে, আমার ধারণা। আমি যদি ভুল বলে থাকি, যদি একটা দুটো থাকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু আমার চোখে পড়ে নেই। আপনার এই যে ইন্টারপ্রিটেশন অফ বিউটি নাই, এইরকম জায়গায় আপনি কালচার ওয়ারে নেমে কি করতে পারবেন? আপনার তো কম্পিটেন্সটা নাই। মানে এই যে বাঙালি জাতীয়তাবাদ যারা, মানে এই আওয়ামীরা যারা, ওর তো একটা ইন্টারপ্রিটেশন আছে, তো
ওর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কি নকল করা, কলকাতা যা করে এটা আমার নকল করতে হবে। এখন ইউ লাইক ইট অর হেট ইট, কিছু একটা তো আছে, কিছু হ্যাঁ। একটা আছে, আপনারটা কই? এবং আপনার যে ইন্টারপ্রিটেশন নাই, এটা নিয়ে আমি কোনো কারোর মধ্যে কোনো যে কনসিয়াসনেস, কোনো হুঁশ দেখি না। কিন্তু তাদের সার্বক্ষণিক অবসেশন হচ্ছে গিয়ে যে ওকে ভিলিফাই করা। এবং আপনি যদি খুব কেয়ারফুল হন, যে বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কালচার ওয়ার হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার অফ ডিপ্ল্যাটফর্মিং। আচ্ছা, যে ওই শালার পুত আগে আওয়ামী লীগ ছিল, ওর এখন সাইজ করতে হবে, রাইট? এই লোক শেখ মুজিবের সিনেমা অ্যাক্টিং করছে, ওরে আর সিনেমা করতে দেওয়া যাবে না। ও মুজিবের গানে গান গাইছে, ওকে আর গান গাইতে দেওয়া যাবে না। আর বাবা, আর্টিস্টদেরকেও তো আপনাকে গ্রো করার সুযোগ দিতে হবে। আমরা সবাই ভুল করি, হ্যাঁ। এবং আপনি যদি সবসময় সবাইকে হ্যামার করেন যে আপনি তাহলে আপনি তো ভিক্টর হলেন কোথায়? আপনি তো আচরণ করছেন লুজারের মতন। এবং আমাদের যারা এই কালচার ওয়ারের যারা ন্যারেটিভ তৈরি করেন, তাদের মধ্যে এই লুজার মেন্টালিটি আমার কাছে খুবই বিস্মিত করে। যে আপনি সার্বক্ষণিক যদি অবসেসড হয়ে থাকেন, আমাদের লক্ষ্য কি? যে আমাদের আর্টিস্টরা বাংলাদেশকে ধারণ করবে, আমাদের আর্টিস্টরা বাংলাদেশের সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন, সাধারণ মানুষের যে অ্যাস্থেটিক্স, এটাকে প্রভাবিত করবেন। এখন এই কাজটা তো ভাই দুনিয়ার সবাইকে দিয়ে হবে না, ইউ লাইক ইট অর নট, এটার জন্য কম্পিটেন্স লাগে। তো যেই লোকগুলা, ধরেন আমি মানলাম সে বাঙালি জাতীয়তাবাদে আক্রান্ত ছিল, তাকেও তো আপনার ফোল্ডে আনার সুযোগ দিতে হবে। এখন যখনই আপনি এই মহত্ব দেখাতে চাইবেন কিংবা এই মহত্ব দেখানোর কথা বলবেন, সাথে সাথে বলবেন বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। ইট ইজ এ বিচিত্র ন্যারো ওয়ে অফ থিঙ্কিং, পেরোকিয়াল ভিউ। দিস ইজ নট হাউ নেশনস আর বিল্ট। কিন্তু এই কথা বাংলাদেশে বলা খুব বিপজ্জনক। ফাহাম ভাই, আপনি বলতেছিলেন যে আপনি আসলে রাজনীতি নিয়ে কথা বলতে চান না, কিন্তু আমরা আসলে রাজনীতি ছাড়া কথাই বলতে পারতেছি না। আমি রাজনীতি নিয়ে আরো কিছু প্রশ্ন একদম শেষের জন্য রেখে একটু লেখালেখিতে ঢুকি। আপনি একটা বইয়ের কাজ করতেছেন, ইয়েস, একটু শুনবো। আচ্ছা, আমি একটা বই লিখছি, সেই বইয়ের নাম হচ্ছে গিয়ে তীরে নিমকাশ, এন্ডোর্সড বাই আপনাদের জাভেদ ভাই। আমাকে বলেছে বইটা ঠিক আছে, নাম ওকে, হি লাইকড ইট, সো আই এম হ্যাপি। জাভেদ ভাই যদি পছন্দ করে তাহলে নামটা ঠিকই আছে। তো বইয়ের অটোবায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফিক্যাল এসেজ, ঠিক ক্রনোলজিক্যাল জীবনী না। আচ্ছা, আমি এমন কোনো মানুষ না যার সাথে অনেক অসাধারণ ঘটনা ঘটেছে এবং সেগুলা লিখলে মানুষের কি যেন তৃতীয় চক্ষু কি যেন বলে উন্মিলিত হবে না, কি এরকম কোনো কিছু নেই, এরকম ঘটনা নেই। তো ওগুলো বলেও লাভ নেই এবং আমার স্মৃতিশক্তিও খুব ভালো না। তা আমি যেভাবে করেছি বইটা, যে আমার যেই আইডিয়া, আমার যে অবসেশন, সেই অবসেশনগুলোকে আমি প্রবন্ধ আকারে লেখার চেষ্টা করছি। তো প্রথম চ্যাপ্টারটা লেখা শেষ হয়েছে, সেই চ্যাপ্টারের নাম স্পেস। স্পেস অর্থাৎ স্পেস আমি জায়গা জিনিসটাকে কীভাবে দেখি এবং আমার জাতির মানুষ কীভাবে দেখে এবং এই দেখার কারণে আমাদের মনোজগৎ কীভাবে প্রভাবিত হয়েছে, এটা লেখার চেষ্টা করেছি। এবং সেই সেন্সে এটা অটোবায়োগ্রাফিক্যাল এসেস। তো এখানে 5টা চ্যাপ্টার থাকবে। প্রথমটা লেখা শেষ হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে শিক্ষা। এটা অলমোস্ট শেষের পথে, দেখা যাক বইটা কোথায় নিয়ে যায়। আর তীরে নিমকাশ হচ্ছে, এটা আমার খুব প্রিয় একটা শের মির্জা গালিবের। ওখানে বলছেন, কোই মেরে দিল সে পুছে তেরে তীরে নিমকাশ কো, ইয়ে খালিশ কাহা সে হতি जो जिगर के पार होता। তো গালিব বলছেন যে তীরে নিমকাশ হচ্ছে গিয়ে হাফ স্ট্রাং অ্যারো। আপনি যখন তীর পুরোটা টেনে যদি মারেন, তাহলে তো আপনাকে এসপার ওসপার হয়ে যাবে। যদি আপনি অর্ধেক তীর টেনে মারেন, তাহলে সেটা আপনার কলিজায় গিয়ে বিদ্ধ হবে, কিন্তু এসপার ওসপার হবে না। তো গালিব বলছেন যে কেউ আমার হৃদয়কে প্রশ্ন করুক তোমার, উনি প্রেমিকার সেন্সে বলছেন, তীরে নিমকাশক, যে এই আত্মানা তীরের প্রতি কে, যে ইয়ে খালিশ কাহা সে হতি, এই দুঃখ এই যাতনা কোথা থেকে হতো, যদি কলিজা পার হয়ে যেত।
অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ ফ্যাসিনেটেড উইথ দিস টু ওয়ার্ডস, তীর এ নিমকাশ। এবং আমার নিজের জীবনের স্মৃতিও এই হাফ স্ট্রাং অ্যারো। আমার দেশের আপনাদের প্রজন্ম, এদের প্রতি আমার একটা গভীর ভালোবাসা আছে, এবং এই ভালোবাসাটাই আমি আমার কাছে মনে হয় যে তীরে নিমকাশ, এবং এটাকেই সেন্ট্রাল ধরে আমি আমার বই লেখার চেষ্টা করছি। আশা করি এই বছরের কোনো না কোনো একটা সময় শেষ হবে, দেখা যাক কেমন হয়। বাহ, আমরা অপেক্ষা করব ভাই, এই বইটা খুব আগ্রহ তৈরি করতেছে। আপনি জাভেদ ভাই কথা বললেন, জাভেদ ভাই সম্পর্কে একটা কথা বলি আপনাকে, যে ধরেন এইটা বলার উদ্দেশ্য আমার হচ্ছে যে আমাদের দেশের মানুষের কিছু বিষয় কিন্তু পরিবর্তন হয়েছে ভাই, এবং সেইটার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করার কাজটা এই জাভেদ ভাইয়ের মতো কয়েকজন লোক করতে পারছে। যে আমরা ছোটবেলায় শুনতাম যে দিল্লিতে শের শোনার জন্য স্টেডিয়ামে মানুষ ভরে যেত, বাংলাদেশে তো এটা হওয়ার সুযোগই নাই। এবং আমি তো বহুদিন পর্যন্ত মানে উর্দু কে বলবে, ও মাই গড, সুযোগ আছে নাকি বাঙালি আমি, মানে এটা তো ক্রাইম। কিন্তু গত প্রায় আধা দশক ধরে এখানে আপনি দেখবেন জাভেদ ভাই একটা বিশ্ববিদ্যালয়ে গেলে 1000 মানুষ হয়ে যায় শুধু কবিতার অনুবাদ শোনার জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, হ্যাঁ, বাংলাদেশের ফেসবুক অনুযায়ী, ফেসবুক যদি সেন্টিমেন্ট আপনি অ্যানালাইজ করেন, আমি এটা 3-4 বছর আগেও লিখেছি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবি মির্জা গালিব, তাকে নিয়ে যত আলোচনা হয়, এবং আমার কাছে মনে হয় যে ভারতবর্ষের সর্বপ্রথম আধুনিক মানুষ হচ্ছে কি মির্জা গালিব। এবং এই যে তার প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, এটার জন্য জাভেদ ভাইয়ের ব্যাপক অবদান আছে। যাই হোক, একটু ওই লেখালেখির কথায় যেহেতু আসলাম, আপনি তো অনেক দিন ধরে দেশের বাইরে, এইটার কারণে মানে এটা আমার প্রশ্ন যে আপনি যখন দেশের বাইরে থাকেন, দেশকে কি আসলে একটু পাখির চোখে দেখার সুযোগ হয়? হ্যাঁ। কিরকম ভাই একটু বুঝুন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে একজন ভয়ার, ওই যে দেখায় না, আমার খুব মানুষের কাজ দেখতে ভালো লাগে। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন ইট। মানুষ কি করে, মানুষ কি বলে, আমি ছোটোবেলার থেকেই এটা খুব গুরুত্ব দিয়ে দেখি এবং শুনি যে সে কীভাবে অ্যাক্ট করছে। এই জিনিসটার প্রতি আমার একটা মজা পাই আমি। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, মানে আমার কাছে মানুষকে, মানে কথাটা বললে আবার বিপদ, বাট মানে চিড়িয়াখানায় মানুষ যায় না, যেই মেন্টালিটিটা নিয়ে যায়, আমি ওই মেন্টালিটি নিয়ে দুনিয়ায় মানুষকে দেখি, যে দেশেই যাই, যে উইথ দি আইডিয়া অফ এক্সপ্লোরেশন, যে কী করছে, কেন করছে, বোঝার চেষ্টা করা। তো ওই মেন্টালিটি নিয়ে আমি দুনিয়াকে দেখি। কারণ বললে তো আবার বিপদে আপনি বাংলাদেশের মানুষকে চিড়িয়াখানা বানাচ্ছেন না, ইটস নট, ইটস মাই মাইন্ডসেটের কথা আমি বলছি। যে ওই মাইন্ডসেটের থেকে আমার কাছে মনে হয়েছে দেশের বাইরে থাকলে আপনি লেস প্রেজুডিসড হয়ে বাংলাদেশকে দেখতে পারবেন, এটা একটা সুবিধা। আবার অসুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক কিন্তু রিয়েল বাংলাদেশ না। আপনি ম্যাক্রো ট্রেন্ডগুলা ফেসবুকে ধরতে পারবেন, মাইক্রো ট্রেন্ড আপনি বিদেশ থেকে ধরতে পারবেন না। তো ওই দিক থেকে সুবিধাও আছে, অসুবিধাও আছে। কিন্তু আমি তো উপন্যাস লিখছি না, আমার জন্য যা, ধরেন আমি যদি উপন্যাস লিখতাম তাহলে আমি বলতাম যে দেশে থাকা মাস্ট। ভাই এটার সাথে একটু সংযোজন করি প্রশ্নটার সাথে, যে ধরেন আপনি তো একাডেমিয়ার লোক, মানে আপনি একজন ফুল ফ্লেজ আসলে একজন সায়েন্টিস্ট, এবং আপনি মানে আপনার এডুকেশনাল লাইফ নিয়ে আমরা কখনোই কথাবার্তা বলি না, আপনিও পছন্দ করেন না, আপনি আসলে আপনার এই পরিচয়টা নিয়ে থাকতে চান। কিন্তু আমাদেরই একটা প্রয়োজন হয়ে যায় মাঝে মধ্যে, যে ধরেন আমাদের একটা দীর্ঘ সময় তো দেশে গবেষণা বলতে কোনো কিছু হয় নাই, এমনকি ধরেন একদম মৌলিক বিষয়গুলা, ইতিহাস, সমাজ, রাজনীতির তো অনেক বিষয় আছে যেগুলাতে, এই যেমন ধরেন আমরা এই যে যখন আমরা 47-এর কথা বলতেছি, 5-এর কথা বলতেছি, সেগুলো নিয়েও তো একটা নিরপেক্ষ ইতিহাস বা ভালো গবেষণা, মানে আমি বলতে চাচ্ছি যে মাইন্ডফুল এবং একাডেমিক এই কাজের বড় অভাব। এবং সেইটা আপনি যখন বলতেছেন তখনও আপনি
পিপলের জন্য বলতেছেন, পিপল এটাকে নিচ্ছে, সেটা একটা দিক। কিন্তু যখন আবার এটাকে সেটেল ডাউন করার প্রয়োজন হইতেছে, মানে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে ধরেন এই যে গবেষণা না হওয়া, গবেষকরা যে তৈরি হয়ে গেল, এটা তো আমাদের জন্য একটা বিপদ তৈরি করছে। যে এখন তো ও একটা ডক্টর, ও একটা পিএইচডি হোল্ডার এবং একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতেছে মানে তো নিশ্চয়ই ঠিক কথাই বলতেছে, এরকম একটা ব্যাপার আছে। বা ধরেন 2-3টা জার্গন সামনে আছে, হয়তো খুব সঠিক কথাই বলতেছে। আবার আলটিমেটলি এখানে আসলে সত্যিকারের ট্রু ভালো গবেষণা হচ্ছে না। এবং এটা আসলে আমি কোনোভাবে কেতাবি অর্থে ভালো গবেষণার কথা বলতেছি না, আমার এই সমাজ বিনির্মাণের এই ধাপে এসে যেটা দরকার। তো আপনার ওই রিসার্চার মাইন্ডসেট থেকে একটু এইটা নিয়ে বলেন যে আমি তো আসলে রিসার্চার সায়েন্সের, হ্যাঁ আমি সমাজ গবেষক না প্রথাগত সেন্সে। আমার কাছে মনে হয় যে আমি ট্রুলি একজন লেখক। কিন্তু ভাই আপনি তো বাংলাদেশের সোশিও মানুষের মাথাটা ভালো করে বুঝতে পারছেন, সেটা পারি, এবং এটা তো ক্র্যাকও করছেন আপনি আসলে অলমোস্ট। হ্যাঁ সেটা পারা এক জিনিস, সেটা পারা আর সেখানে তো আপনার বিজ্ঞানী মনসটা ওটা হেল্প করছে, নো ডাউট। কিন্তু আপনি যে প্রসঙ্গটা বলছেন যে সেটেল ডাউন করার বিষয়টা, এগুলো কিন্তু সিরিয়াস একাডেমিক ওয়ার্ক। জি, সিরিয়াস একাডেমিক ওয়ার্ক আর আমার কাজ একরকম না। এখন সিরিয়াস একাডেমিক ওয়ার্কের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ হচ্ছে কি, আপনাকে তো যে সমস্ত জায়গায় ধরেন দেশে বিদেশে যেখানে পণ্ডিতদের ডাকা হয়, ওখানে আপনি ডাকাই হবে না। আপনি বাংলাদেশের মানে ওই গ্রামে বসে যদি যতই চিৎকার লাফালাফি করেন, যদি ঠিকও বলেন, আপনার কথা তো কেউ শুনবে না। আপনাকে ইংরেজিতে আপনার ন্যারেটিভ লিখতে হবে, বলতে হবে। যেমন আমার বন্ধু, আমার এক বন্ধু প্রায় বলে যে বাংলাদেশ নিয়ে সে কিছু বই পড়তে চায়, অজি, এবং আমি প্রায় ভাবি যে তাকে কোন বইটা দিব। হ্যাঁ, যে মানে সে কিন্তু খুব ভালোভাবেই শরৎচন্দ্রের লেখা পড়েছেন। তা আমাকে বলছিল যে বাংলা ভাষায় কবিতার ট্রান্সলেশন কি, প্রবন্ধের ট্রান্সলেশন কি। তা আমি এবার একটা বইয়ের দোকানে গেলাম, আমি খুঁজে পেলাম না যে আমাদের যেই অ্যাসপিরেশন, আমাদের যে এথোস, এটার ইংরেজিতে লেখা হয়েছে এমন তেমন কিছুই নাই। এইটা তো কোনো মানে 20 কোটি লোকের জাতির লক্ষণ না। মানে এই জায়গার থেকে তো আমাদের বের হতে হবে, এবং ওটার জন্য সিরিয়াস লেখালেখিতে আমাদের অভ্যস্ত হতে হবে। এটা সমস্যা হচ্ছে যে দেখেন, আপনাদের জেনারেশন খুব দুর্ভাগা। আমাদের এডুকেশন আওয়ামী লীগ এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, স্পেশালি ফর বাংলা মিডিয়াম। এখান থেকে বের হতে পারাটা খুব কঠিন হবে। কি হবে ভবিষ্যতে আল্লাহই জানে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে সোশ্যাল সায়েন্স এই বিষয়টায় আমাদের, এবং হিস্ট্রি এই বিষয়টা আমাদের ট্রুলি পণ্ডিত লোকের অভাব আছে। তপন রায় চৌধুরীর মতন লোকের অভাব আছে, এবং দীপেশ চাচার মতন মানুষের অভাব আছে বাংলাদেশে, যে এই জায়গাগুলোকে আপনার অ্যাড্রেস করার মতন, যারা আমাদের দেশের মানুষের যেই হৃদয়ের কথা, আমাদের দেশের মানুষের যে ইতিহাস, সেটাকে ফোরফ্রন্টে এনে পৃথিবীতে জানাতে পারেন। ওইখানে বহু কাজ বাকি আছে, বাট হতাশ হওয়ার কিছু নেই, এমন হবে। ফাহাম ভাই, আমরা মোটামুটি আলাপটা অনেক দূর করলাম। আমি একদম শেষে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে দ্য হোপস ব্যাপারটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান আমাদের চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে আলোড়িত করছে, এবং যা হয় তা আমরা কিন্তু নেমে গেছি, এবং অনেক দূর নেমে যাওয়ার পরে আবার দেখতেছি যে কি যে এমন একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছি। এখন নেভিগেট করাটা, যে কোনো বিষয়ে একটা পজিশন নিয়ে মনে হয় যে কি আচ্ছা কি আবার কোনটাকে উস্কাই দিচ্ছে। আপনি যেরকম শুরুতে বলতেছিলেন না যে ধরেন জামাত, এনসিপি, বিএনপি, আমরা তো আসলে একটা পক্ষই, বাংলাদেশের মানুষ আমরা সবাই তো একটা পক্ষই ছিলাম। এবং ওই যে ধরেন ওই যে জুলাই একটা ছবি ছিল না, যে একটা হিজাবি মেয়ে আর একটা শর্টস পরা মেয়ে লাঠি নিয়ে বের হয়ে গেছে, এইটাই তো বাস্তবতা ছিল। মানে এখানে কোনো ধরনের প্রলেপ ছাড়া, কোনো ধরনের পর্দা ছাড়া, এটাই ছিল বাংলাদেশের বাস্তবতা, এবং প্রত্যেককে প্রোটেক্ট করছে। এই যে ধরেন একটা মানে এই, এবং ধরেন সরকারটা পতনের পরের প্রথম 2-3টা দিন বাস্তবভাবে
মানুষজন যেভাবে দেশটাকে ধরে রাখছে, কিচ্ছু নাই, কোনো থানা নাই, পুলিশ নাই, সরকার নাই, কিন্তু দেশটা চলছে। তো এরপরে যে আবার ধরুন আমরা একটা খুব একজন নোবেল লরেটকে নিয়ে আসলাম এবং আমরা ভাবলাম যে কি যে বেস্ট অফ বেস্ট আমরা নিয়ে আসছি, ছাত্ররা আছে এখানে, দেশের সবচেয়ে ভালো লোকরা আছে, আমাদের জানার ভিতরে বিশ্বাসযোগ্য মানুষরা আছে, এবং আমরা সবাই এটাকে ক্যারি করে গেছি। অনেক ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট দিছি। ধরেন আমি একজন অ্যাক্টিভিস্ট বা আমি একজন কথা বলা মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব তো প্রশ্ন করা সব কিছুকে, কিন্তু তারপরে আমি মনে করছি যে কি আচ্ছা একটু স্পেস দেওয়া দরকার এই জিনিসটাকে, এবং আমরা সেই পর্যায়টাও পার হয়ে আসলাম। এবং দেখলাম যে অনেক ক্ষেত্রেই সরকার অনেক কিছুতেই শক্ত পদক্ষেপ নিল না, যদিও অনেক ক্ষেত্রে সে অনেক ভালো ভালো কিছু কাজ করছে। যেমন আমরা ঐক্যমত্য কমিশনের কথাই বলতে পারি যে এত বড় একটা দেশের ভিতরে এতগুলো বিষয় ঐক্যমত তৈরি করা, এক্স্যাক্টলি বাঙালি যে টেবিলে বসে একটা ঐক্যমত আসতে পারছে, ইটস নট ট্রিভিয়াল। অনেক অনেক ভালো কথা বলা যায়, কিন্তু ঐক্যমতে আসতে পারে না, দিস ইজ লাইক ক্রেজি থিং। কিন্তু আবার ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে মব, আপনি দীপুর কথা বললেন, আপনি এই যে কবর থেকে লাশ তুলে নিয়ে পুড়ায় ফেলার মতো ঘটনা ঘটলো, মাজারগুলোতে হামলা ঘটনা ঘটলো, এবং সরকারের আসলে তেমন একটা জন্য কিছু বলতেই যাচ্ছে না। আবার আমরা একটা নির্বাচনের ডামাডোলের মধ্যে ঢুকে পড়ছি, একটা নির্বাচন হবে, নির্বাচনটা হওয়াই দরকার, দেশের মানুষও বুঝতেছে, সাধারণ মানুষের সাথে আমরা কথা বলতেছি যে কি ওকে একটা স্টেবলটি দরকার। আবার আমরাও জানি না যে এই স্টেবিলিটি আসলে কতটা আসলে স্টেবল হবে, সবাই আসলে একটা ইয়ার মধ্যে আছে। হোয়াট আর দ্য হোপস? আলটিমেটলি বাংলাদেশের মানুষকে তো এই ফাইটটা চালায় যেতে হবে। তো আপনি আসলে এই মানুষের জন্য কিছু বলে শেষ করেন আর কি। দেখেন, হোপ অনেক কিছু আছে। ব্যাপার, বাংলাদেশের মানুষের একটা ইউনিক ব্যাপার আছে। এই ইউনিক ব্যাপারটা আমার মনে আছে যে অস্ট্রেলিয়াতে সেই এখন থেকে 20 বছর আগে পড়ানো হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে, এবং ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের স্লাইড, তখন তো আর এত ফেসবুক মানে পাওয়ার পয়েন্টে দেখানো হতো না, স্লাইড দেখানো হলো। সেই স্লাইড হচ্ছে গিয়ে একটা বাংলাদেশের মানুষ বন্যার মধ্যে, উপরে টুকরি, সেই টুকরির উপরে কোনো একটা বাচ্চা কিংবা একটা বিড়াল অথবা সামথিং ভুলে গেছি, কিন্তু সে ফটোগ্রাফারের দিকে তাকায় হেসে ছবি তুলছে। এবং যে লেকচারার সে বলছে যে এইটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই লোকটার মানে গলা অবধি পানি আগায়া, কিন্তু সে কিন্তু ডিমোরালাইজড হয়নি, সে কিন্তু আশাহত হয়নি, এবং তার চোখে মুখে হাসি। এই জিনিসটা বাংলাদেশের খুব ইউনিক, আমাদের দেশের মানুষের খুবই ইউনিক ব্যাপার, যে তারা অদম্য জীবনী শক্তি, তাদের এত জীবনী শক্তি যেই জাতির মানুষের আছে, তাদের একেবারে হতাশ হওয়ার কিছু নেই। এবং আই নো যে আমরা এখান থেকে বের হতে পারবো, এটা আমি নিশ্চিত। সমস্যা হচ্ছে যে আমরা যা হওয়ার কথা ছিল, যা পাওয়ার কথা ছিল, সেটা পাই না, এবং এটার নানা ধরনের কারণ আছে। আমি কিন্তু হোপফুল এই কারণে যে 2024-এর গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো জায়গায় আমি ইমপ্রুভমেন্ট দেখি। প্রথম ইমপ্রুভমেন্টের কথাটা আপনি নিজেই বলেছেন, যে যে ঐক্য যে তৈরি হয়েছে, সে কিছু কিছু ব্যাপারে মতৈক্য থাকলেও এই যে সিভিলাইজড ওয়েতে টেবিলে বসে মারপিট না করে, ঝগড়া না করে, ঝগড়া করছেন কিন্তু মারপিট না করে, ভণ্ডুল না করে, সর্বোপরি ভণ্ডুল না করে আপনি একে অন্যের কথা শুনে একটা ফ্লড কনক্লুশনে যদি এসে থাকেন, এইটার যে সিগনিফিকেন্স, এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো উপায় নেই। এটা একটা খুবই সিগনিফিকেন্ট বিষয়। এটা আপনি এখন থেকে 10 বছর পরে গিয়ে বুঝবেন যে এটা কতটা সিগনিফিকেন্ট বিষয়। এবং এই মেন্টালিটিটা আমাদের ধরে রাখতে হবে আমাদের পলিটিক্যাল অ্যাক্টার্সদের, যে দেখেন এনসিপি বলেন, জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন, এই 3টা পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টার, যারা মূল নেতা, তারা যদি ছোট লোকের মতন ইত্রামি না করে, যেটা 91 সালে হাসিনা করতো, এই ইতর মেন্টালিটি না অ্যাকসেপ্ট করে, যদি আমরা 3জন একত্র হয়ে এই দেশের মানুষের প্রবলেম সলভ করার জন্য আসি। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়েই ফেলি। ধরা যাক বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের যদি 3টা কাজ করতে পারি আমরা, রাইট, এই 3টা কাজ কথা বলে আপনাদের এই পত্রিকা অফিসে কেউ আন্দোলিত হবে না, কারণ এটা কোনো কালচার ওয়ারের কিছু বলে না। হ্যাঁ,
খুব মানডেইন 3টা কাজ, যে ধরেন আমরা যদি আমাদের এক্সিস্টিং গার্মেন্টস ওনার জন্য তাদেরকে গ্যাস দিতে পারি, রাইট, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি আমাদের বন্দরে এক্সপোর্ট এবং ইম্পোর্ট গার্মেন্টসের জন্য যদি একটা গ্রিন চ্যানেল করতে পারি, অর্থাৎ যেই চ্যানেল দিয়ে তাদের স্পেশাল ট্রিটমেন্ট দেবো আমরা, কোনো ল্যাগ, মানে কোনো টাইম ল্যাগ নাই, আপনি দ্রুততার সাথে, মানে যেখানে আপনার এআই জেনারেটেড কাস্টম স্ক্যানিং হবে, কোনো কাস্টমসের লোক চুরি চামারি করতে পারেন, আপনি কাস্টমের রেট বাড়ায় দেন, কিন্তু আপনি টাইম কমায় দেন। অ্যান্ড যদি ঢাকা চিটাগাংয়ের যে রাস্তা এটা 8 লেন করে দেন, এই তিনটা কাজ অনেক কস্টলি কাজ, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এই 3টা কাজ নিয়ে কথা বললে কেউ আন্দোলিত হবে না। কিন্তু আই ক্যান গ্যারেন্টি এই 3টা কাজ করা গেলে যে বাংলাদেশের $150 বিলিয়ন যাবে এক্সপোর্ট, যদি সময় পাওয়া যায়, এটা হওয়ার 3-4 বছরের মধ্যেই। এখন এই যে মানুষের অ্যাকচুয়াল প্রবলেম, এই জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামী, এই 3 দলকে বুঝতে হবে, প্রত্যেকটা পার্টিকে, যে আমাদের অ্যাকচুয়াল আমরা যেখানে বসে আছি পার্লামেন্টে, এটার কারণ হচ্ছে কি মানুষের সমস্যার সমাধান করা। এবং আমরা যদি এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, 50%ও যদি করতে পারি, এই 3 পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টর, এদের যে পার্সোনাল ওয়েলথ এবং দলের কর্মীদের পার্সোনাল ওয়েলথ কত গুণ বাড়বে এরা এখন বুঝতেই পারছে না। কিন্তু বাঙালির যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে তারা আজকে কি লাভ করবে এটার জন্য এত সহজে ইতরামিকে এমব্রেস করতে পারে যে তারা একটু চিন্তা করে না যে আমাদের সামনে অনেক ভালো দিন আছে, জাস্ট ফোকাস অন দ্য ওয়ার্ক। কিন্তু না, ওই ফোকাস না করে আমরা প্রতিদিন ঝগড়া করব এবং প্রতিটা পদক্ষেপ এই আমাদের মতন যারা ইউটিউবার এবং ফেসবুকার এমন তিক্ত জায়গায় নিয়ে গেছি যে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি যাতে একসাথে বসতে না পারে। এই মেন্টালিটি যতক্ষণ থাকবে আমাদের ওই নেক্সট ফেজে যে গ্র্যাজুয়েশন ওখানে হবে না। এবং নেক্সট ফেজে গ্র্যাজুয়েশনের জন্য জাতি হিসাবে, দেশ হিসাবে সবার আগে নিজের মাথা চেঞ্জ করতে হবে। দেখেন, আপনি ওই ফকিন্নি মেন্টালিটি নিয়ে দুনিয়ায় না কোনো বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না। মেন্টালিটি ম্যাটার্স। আপনাকে কোটি কোটি টাকা দিলেও আপনি ওই ফকিন্নি মেন্টালিটি থাকলে সামনে আগাইতে পারবেন না। সিট টুগেদার, লেটস হেল্প। একটা জিনিস আমরা সব সময় ভুলে যাই যে বাজাবাজি করার থেকে যদি আপনি কোঅপারেট করেন আপনার লাভ, সবার লাভ বেশি, কিন্তু আমরা ওইটাই করবো। ভাই একটু একটা জিনিস জেনে নিই, আপনাকে আবার কবে পাই যে আওয়ামী লীগ তো পতিত পরাজিত, এবং সে কি করতেছে না করতেছে আমরা আসলে সব কতটুকু সত্য জানি কতটুকু মিথ্যা জানি, এটা নিয়ে ডিলেমা আছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখতে পান? আওয়ামী লীগ বলতে আপনি কি আওয়ামী লীগের লিডারদের কথা বলছেন না ভোটারদের কথা বলছেন? দুই অর্থেই বুঝতে চাচ্ছি। দেখেন, আওয়ামী লীগের লিডারদের এমনকি পার্টিটা হিসেবেও দেখেন, আওয়ামী লীগের যেই ভবিষ্যৎ সেটা হচ্ছে কি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আই ডোন্ট থিঙ্ক শেখ হাসিনার পক্ষে এবং তার যে নেতা তাদের পক্ষে বাংলাদেশে আসা কিংবা রিটার্ন করা সম্ভব হবে। এটার কারণ হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে মানে পলিটিক্যাল লিডারশিপ, এর চেয়ে টক্সিক কোনো ব্র্যান্ড বাংলাদেশে আমার কাছে মনে হয়, আমি তো 80s খুব মনে করতে পারি, 80s কিন্তু পাঞ্জাবিরা এত টক্সিক ব্র্যান্ড ছিল না যতটা আওয়ামী লীগ এই মুহূর্তে টক্সিক ব্র্যান্ড। এবং 2টা জেনারেশন, অর্থাৎ এখন যারা 10 থেকে নিয়ে যাদের বয়স 35 পর্যন্ত, এই 2টা জেনারেশনের কাছে আওয়ামী লীগ একটা হেটেড নেম। তো এই হেটেড নেমটাকে যদি আপনি ওভারকাম করতে চান, 2টা জিনিস করা যাবে না। একটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নামটা ইউজ করা যাবে না, ইটস টু টক্সিক, অ্যান্ড শেখ ফ্যামিলিকে ফোরফ্রন্টে আনা যাবে না। তো আই ডোন্ট থিঙ্ক শেখ ফ্যামিলির কোনো ভবিষ্যৎ আছে। তারা বিদেশে থাকবে, প্রচুর টাকা চুরি করেছে, তারা থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। কয়েক পুরুষের সমস্যা, কয়েক পুরুষের কোনো সমস্যা হবে না, মাশাআল্লাহ তারা চুরি ডাকাতিতে বেশ ভালো। কিন্তু
পলিটিক্যাল তাদের ভবিষ্যৎ আমি দেখি না। নাও দ্য সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে যে হোয়াট অ্যাবাউট দ্য নেতৃত্ব। আমার কাছে মনে হয় না যে যারা পরিচিত মুখ তাদেরও বাংলাদেশে ফিরে আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে নিকট ভবিষ্যতে। সেকেন্ড, এর পরের যে লেয়ার সেটা হচ্ছে গিয়ে এখন ওই যে মানে যারা ছাত্রলীগের ছিল, যারা আওয়ামী লীগের মিড টিয়ার লো টিয়ারের নেতা, এদের কি হবে? ওয়েল, এদের মধ্যে যারা গুম খুনের সাথে জড়িত তো বিচার হবেই এবং বিচার করা উচিত। কিন্তু যারা ধরেন চুরি ডাকাতি করেছে এদেরকে আলটিমেটলি আপনার এক্সিস্টিং যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তাদের মধ্যে অ্যাসিমিলেটেড হইতে হবে। এবং এটা ছাড়া আমি কোনো গতি দেখি না। এটা ঠিক, আমি এটা বলছি না, কিন্তু কথা হচ্ছে যে আপনার ওই সক্ষমতাটা নাই রাষ্ট্র হিসেবে এদের সবার বিচার করার, এবং সবার বিচার করতে গিয়ে যে ডিভিশন তৈরি হবে নিটিগ্রিটিতে গিয়ে, সেই আমাদের সক্ষমতাটা নাই। বি, এটা আদৌ উচিত কিনা আই এম নট শিওর। তার কারণ হচ্ছে গিয়ে ফ্যাসিজমের একটা কাফারা আছে, সেই কাফারাটা আমাদের দিতে হবে। আমরা যে আওয়ামী লীগকে এমব্রেস করেছিলাম, কিছু লোক তো করেছে সেটার, এবং আমরা যে আমাদের ভয়েস রেইজ করি নেই, আমরা যে রাস্তায় নামি নাই অনেক আগেই, সেটার একটা কাফারা আছে। সেই কাফারা হচ্ছে এই জিনিস, এবং আমাদেরকে দিতে হবে এটা। লাস্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ভোটার আছে, এরা কি করবে? দেখেন, প্রথমত আপনার যদি মনে হয় যে অন্য কোনো দল তৈরি করা উচিত, প্লিজ ডু ইট। এটা আমার কাছে মনে হয় যে মুজিবের জাঙ্গিয়া দল নামে একটা দল তৈরি করতেই পারেন, যে কোনো দল হোক, আপনার দল হোক, যাই হোক, তারা আসুক, there is no problem in it, এবং উই শুড অ্যাকসেপ্ট ইট। এবং তাদের যেই বাঙালি জাতীয়তাবাদ, সেটা যদি তারা প্রসার করতে চায়, দ্যাটস ফাইন। এবং ওইটাকে কোনোভাবেই ওই মব দিয়ে মানে হ্যান্ডেল করার প্রয়োজন নেই এবং করা উচিত না। অ্যাজ আ নর্মাল পলিটিক্যাল পার্টি আমরা যেরকম গালিগালাজ করি ওরকম গালিগালাজ করবো ফেসবুকে, দ্যাটস ফাইন। আমরা আমাদের ন্যারেটিভ তৈরি করবো, দ্যাট ইজ ওকে। কিন্তু ওই আক্রমণ করে একে সাইজ করা, একে নির্মূল করে দেওয়া, এগুলো কোনো দরকার নেই, এবং কোনো সভ্য রাষ্ট্রগুলো হওয়া উচিত না। এবং তারা যদি একটা তাদের যেই পলিটিক্যাল অ্যাসপিরেশন তারা যদি এটা এক্সার্ট করতে চায়, দ্যাটস ফাইন। বাট দেয়ার আর সার্টেন রেড লাইন্স দ্যাট আওয়ামী লীগের লোকজনের মনে রাখা উচিত। এক নম্বর রেড লাইন হচ্ছে, তারা যদি আমাদের জুলাই অভ্যুত্থানকে ছোট করে কিংবা ডিজোন করে, এইটা করলে তাদের রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে আমার পরামর্শ। এবং হোয়াট পার্সোনালি আই ডোন্ট অ্যাকসেপ্ট অ্যাট অল, এটা হচ্ছে কি, যারা আমাদের শহীদ, এদেরকে ছোট করা যাবে না। এরা সেম, আমি সিমিলারলি 1971 সম্বন্ধে একই কথা বলি। যারা শহীদ মারা গেছেন, এই প্রবণতা আমি আওয়ামীদের মধ্যে দেখেছি, যে তারা শহীদ আবু সাইদের ছবি নিয়ে বিকৃত করে। এগুলো আনএক্সেপ্টেবল। এগুলো কাজ করলে আপনারা বাংলাদেশে কোনোদিনও রাজনীতি করতে পারবেন না। এই পরিবর্তিত ল্যান্ডস্কেপ, এটা মেনে নিতে হবে। আর এমনিতে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা, আওয়ামী লীগ তো একটা কাল্ট। এই আওয়ামী কাল্টের মানুষরা তাদের এইবারই প্রথম 70-80 বছরের মধ্যে আমার কাছে মনে হয় তারা আওয়ামী লীগের বাইরে গিয়ে ভোট দিবে। আচ্ছা, এইটা একদিক থেকে ভালো। আমি মনে করি যে এই যে মানসিক কারাগার, এখান থেকে বের হওয়াটা দরকার। আমি বলছি না যে আপনি বিএনপিকে ভোট দেন কিংবা এনসিপিকে ভোট দেন, যাকে ইচ্ছে তাকেই দেন, কিন্তু এই যে কারাগার থেকে বের হওয়াটা প্রথমবারের মতন, যে আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত তাদেরকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছি যে আমরা আওয়ামী লীগের মতন বাকশাল তৈরি করব না। আমরা যারা ভিক্টর, আমরা সিভিলাইজড নেশন বানাতে চাই, এবং আমরা তোমাদেরকে কোনোভাবেই সেকেন্ড ক্লাস সিটিজেন বানাতে চাই না। এই যে মেসেজিংটা, এটা যে আমরা করতে ব্যর্থ হয়েছি, এই ব্যাপারে আমার লজ্জা লাগে।
পার্সোনালি আই ফিল ভেরি ব্যাড যে এই কারণ মানে আপনি যদি ওই আহমেদের মতনই আচরণ করেন, তাহলে আমরা এতদিন যে 12-13 বছর ধরে কথা বললাম, এটা তো কোনো সত্য, মানুষ মনে করবে যে আমরা মিথ্যা কথা বলছি। উই আর ট্রু টু আওয়ারসেলভস। আমি কখনোই মনে করি নাই যে একটা লোক আওয়ামী লীগকে ভোট দেয় বলে তাকে আমাকে সাইজ করতে হবে, তার রাইট আমি কেড়ে নিব, তার ব্যবসা আমি কেড়ে নিব, তার দুধ মানে তার ওই দুধ দোয়ানোর মতন প্রতিদিন চান্দা নিব। দিস ইজ নট উই ওয়ান্টেড টু ডু। এবং এই কাজগুলো আওয়ামী লীগরা করতো, ওই কাজটা আমরা করতে চাই না, ডেফিনেটলি নট। এবং এই যে আমরা করতে চাই না, এটার একটা প্রমাণের জন্য আমার কাছে মনে হয় কিছু সময় লাগবে। বাট উই মাস্ট প্রুভ আওয়ারসেলভস যে আমরা এই ধরনের ফকিন্নি টাইপ আচরণ করব না। এবং তারা রাজনীতি করতে চাইলে অবশ্যই করবে, এবং বাংলাদেশের নিয়ম মেনে চলে করতে হবে। এবং এটার আরবিটার হচ্ছে এই দেশের মানুষ। বাংলাদেশের মানুষ যদি আপনাদের পছন্দ করে ভোট দেয়, দ্যাট ইজ ফাইন। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নামটা, এটা আমার কাছে মনে হয় কি যে আওয়ামী লীগ নামে বেয়ার মিনিমাম 3টা ইলেকশন করতে দেওয়া উচিত, বেয়ার মিনিমাম। কারণ তারা 3টা নির্বাচন ধ্বংস করেছে। এবং আইডিয়ালি আওয়ামী লীগ নামে তাদের, আমার কাছে মনে হয় যে এটা এত টক্সিক একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে পলিটিক্সে যদি আপনি আসতে দেন, তারা আসুক, যারা আওয়ামী লীগ করতে চায় তারা আসুক, কিন্তু এই নামটা যেন নাৎজিদেরকে, আমি কিছু সাদা লোককে এই প্রশ্নটা করেছিলাম, অস্ট্রেলিয়ান আমাদের পলিটিক্যাল লিডারদের, যে ধরো তোমার দেশে যদি একটা পলিটিক্যাল পার্টি নাজি নামটা নেয়, তুমি কি তাকে ফাংশন করতে দিবা? তো বলে না। আমি বললাম তো ও তো হিটলারের সাথে কোনো যোগাযোগ নাই, ও তো একটা কমপ্লিটলি 80 বছর পরের একটা পলিটিক্যাল পার্টি, ও জার্মান না, ও অস্ট্রেলিয়ান, তুমি ওরে করতে দিবা না কেন? বলে দ্য নেম ইজ প্রোফাউন্ডলি টক্সিক, ও অন্য ওয়ার্ড ইউজ করছিল, বাট দ্যাট ওয়াজ দ্য স্পিরিট। আই অ্যাকসেপ্ট দ্যাট, যে আমার দেশে আমার দেশের মানুষের উপর তুমি গুলি চালাইছো হেলিকপ্টার থেকে, এবং তুমি দেখো তোমাকে, তোমার রাইট সব আছে, কিন্তু তোমার রাইট থাকা মানে এই না যে আমি আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করে নেব। এই যে আওয়ামী লীগ নামটার যে ট্রমা, আমাদের যে ছেলেপেলেরা মারা গেছে, ওই পরিবার হচ্ছে কি তাদের যেই গুরুত্ব সবার আগে শহীদ পরিবারদের, তারা কি অ্যাকসেপ্ট করবে? কত মানুষ হাত হারাইছে, পা হারাইছে, ওদের কি হবে? ওদের বাপ মার যে ট্রমা, ওটা কিন্তু আমরা মানে অ্যাড্রেসই করতে পারছি না। তার উপর যদি আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া হয়, মানে এটা কমপ্লিট ডিসরেসপেক্ট, যে আমার ছেলে এই দেশের মানুষের জন্য জান দিছে, আর তুমি মানে ক্ষমতা পায় তাদেরকে সুন্দর মতন আওয়ামী লীগ নামে আসতে দিতেছ। এইটা করা যাবে না, এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। ওই রেড লাইন অতিক্রম করা উচিত হবে না। ফাহাম ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অসংখ্য ভালো একটা আলাপ করতে পারলাম আমরা। দর্শক দেখলেনই যে আসলে আমরা অনেকগুলো টপিকে বেশ প্রোফাউন্ড একটা আলাপ হলো আজকে। এই ধরনের আলাপগুলো আসলে আমরা কন্টিনিউ করতে চাই। এই ধরনের আলাপ দেখার জন্য স্ট্রিমের সাথে থাকুন।